হোটেলের মধ্যে নিজের হাতেই পরশুরামকে শুট করলো তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনীকে ঘরের মধ্যে জেরা করতে থাকে পরশুরাম। পরশুরাম তটিনীকে বলতে থাকে, আমি তোমার কাছে একটা পারমিশন চাইবো, যদি সেটা তুমি দাও তবে আমি একটু খুশি হতাম। এ কথা শুনে তটিনী বলতে থাকে, কি বলতে চাও তুমি বলতে পারো, আমার কোনো আপত্তি নেই। তখনই পরশুরাম বলতে থাকে, আসলে আমি আমি তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আমি তোমার কাছে কিছু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, তুমি সেটাকে জেরা মনে করো না। আমি তোমাকে ভালোবেসে কিছু কথা জিজ্ঞেস করব, প্লিজ সেগুলোর উত্তর দিও। আমি আশা করব তুমি তুমি খুব ভালোভাবে সবকিছুর উত্তর দেবে। আমাকে আমাকে আর কোনোভাবেই তোমাকে সবকিছু জিজ্ঞাসা করতে হবে না। এ কথা শুনে তটিনী বলতে থাকে, তোমার কি জিজ্ঞেস করার তুমি করতে পারো, সমস্যা নেই। তুমি যদি আমাকে পরশুরাম হয়ে জিজ্ঞেস করো তবে আমি ক্রিমিনাল হয়ে উত্তর দেব। আর যদি তুমি শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে প্রশ্ন করো তবে আমি তটিনী গাঙ্গুলি হয়েই উত্তর দেব। তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। এরপরে পরশুরাম বলতে থাকে, তুমি প্লিজ কিছু মনে করো না। আমার আমার পেশার সঙ্গে আমি কি করে বেইমানি করি বলো? আমি তো পেশার সঙ্গে বেইমানি করতে পারি না। এটা তো আমার আমার সঙ্গে যায় না, তাই না? আমি তো একটা একটা দায়িত্ববান অফিসার। আমি এভাবে দায়িত্ব এড়িয়ে যেতে কিছুতেই পারি না। এই কথা শুনে দেখা যায় যে তখনই তটিনী বলতে থাকে, এত এত কৈফিয়ত দিতে হবে না। তোমার যা জিজ্ঞেস করার তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। তুমি তুমি জিজ্ঞেস করো, আমি আমি উত্তর দিচ্ছি। এরপরে দেখা যায় তখনই পরশুরাম বলতে থাকে, আচ্ছা তটিনী, সত্যি করে বলো তো, সেদিন যে ওই যে ভিডিওতে দেখা গেল, সে ভিডিওতে ওটা কি সত্যি তুমি নাকি ওটা অন্য কেউ? সত্যি করে বলবে। কিন্তু কিন্তু এটা সত্যি সত্যি যে আমরা এই ভিডিওটা ফরেনসিক টেস্টও করিয়েছি, ওখান থেকে রিপোর্ট এসেছে ভিডিওটা একদম সত্যি, কোনো মিথ্যে নেই এই ভিডিওতে। তখনই তটিনী বলতে থাকে, এটা পুরোটাই মিথ্যে। আমি আমি ওটা নয়, তুমি কেন বুঝতে পারছো না? আমি আমি তখন ওখানে ছিলাম না, আমি ওখানে কিছুতেই যেতে পারি না। আমি তখন ওই টাইমে বাসের মধ্যে ছিলাম, আমার বাপের বাড়ি যাচ্ছিলাম। তখনই কিছু গুন্ডা একটি মেয়ের সঙ্গে অসভ্যতম করলে আমি তাদেরকে শিক্ষা দিচ্ছিলাম, এটাই এটাই আমি করেছিলাম। আর সেটার প্রমাণ পুরো পুরো বাস। আর এটা যদি আপনার বিশ্বাস না হয় তবে আপনি আপনি তদন্ত করে দেখতে পারেন। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে, প্লিজ তটিনী, এভাবে বলো না। এরপরে তটিনীর সঙ্গে কথা বলে তটিনী ভিতরে চলে যায়। এরপরে তটিনী ভিতরে চলে গেলে পরশুরামকে ফোন করে বলরাম ফোন করে বলতে থাকে, একটা পাক্কা খবর দেওয়ার জন্য তোকে ফোন করলাম, খবরটা শুনলে তুই অবাক হয়ে যাবি। এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, যেমন কি খবরের কথা বলছিস তুই বল, আমার কোনো কোনো সমস্যা নেই। তখনই দেখা যায় বলরাম বলতে থাকে, আসলে আসলে আজকে আজকে মধ্য ভারতে একটি একটি বড় নামি হোটেলে একটা একটা বড় বড় পার্টি চলবে। সেখানে সেখানে কিছু মাফিয়ারা তারা নিজেদের মধ্যে কিছু একটা মিটিং করবে, নিজেদের কাছ থেকে তথ্য আদান প্রদান করবে। তাই আমাদের যে করে হোক ওখানে যেতে হবে। আর পুরো পুরো টিমটাকে একদম একদম হাতে নাতে ধরতে হবে। তখনই পরশুরাম বলতে থাকে, তুই একদম ঠিক বলছিস তো, কোনো কোনো ভুল নেই? তখনই বলরাম বলতে থাকে, না, কোনো ভুল হতেই পারে না। বলরাম দেব কখনো ভুল খবর আনে না, এটা তুই খুব ভালো করেই জানিস। তখনই পরশুরাম বলতে থাকে, আমি বুঝতে পারছি তুই কোনো ভুল খবর আনিসনি, কিন্তু আমার কেমন যেন লাগছে, সত্যি কি তটিনী এসবের সঙ্গে যুক্ত থাকতে পারে? তখনই বলরাম বলতে থাকে, আজকে সবটা প্রমাণ হয়ে যাবে। আমারও বিশ্বাস হয় না যে তটিনী বৌদি এসবের সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু কিন্তু কি বলা যায় না তো, তাই না? তোর ওই যে তটিনীর বোন নন্দিনী মুখার্জি, উনিও তো এভাবেই রং পাল্টে ফেলেছিল, কিন্তু তারপরেও আমি বিশ্বাস করতে পারি না, যদি সত্যি সত্যি তটিনী বৌদি এসবের সঙ্গে যুক্ত হয় তবে তবে তুই কি করে নিজেকে সামলাবি, আমি তো এটা ভেবে পাচ্ছি না। তখনই পরশুরাম বলতে থাকে, চিন্তা করিস না, তুই একদম একদম চিন্তা করিস না। পরশুরাম নিজেকে নিজেকে শক্ত রাখা শিখে গেছে, নিজেকে একদম শক্ত রাখতে হবে। আমাকে আমাকে সবকিছু দেখতে হবে। তটিনী যদি সত্যি অপরাধী হয় তটিনীকে আমার শাস্তি দিতেই হবে। আমি কিছুতেই তটিনীকে ছাড়তে পারবো না, আমি আমার পেশার সঙ্গে কিছুতেই বেইমানি করতে পারবো না। এরপরে দেখা যায় সন্ধ্যেবেলায় পার্টি শুরু হয়ে গেছে, একে একে সব মাফিয়ারা হোটেলে এসে পৌঁছেছে। তখনই দেখা যায় শীতল এসে বলতে থাকে, কি ব্যাপার কাহিনী, পেন ড্রাইভটা দাও। তখনই কাহিনী বলতে থাকে, আপনারা ভুল করছেন, এখানে এখানে আরেকজনের আসার বাকি আছে, সে আসবে, তারপরেই আপনারা পেন ড্রাইভটা পাবেন। এ কথা শুনে অবাক হয়ে যায় শীতল বলতে থাকে, তার মানে এখনো কার আসার বাকি আছে, কার কথা বলছো তুমি? ঠিক তখনই দেখা যায় সবাইকে অবাক করে দিয়ে
তটিনী একটি ওয়েস্টার্ন ড্রেস পরে ভেতরে ঢুকে আসে। এটা দেখে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, এটা কি করে সম্ভব, ও এখানে কি করছে? তখনই নন্দিনী বলতে থাকে, ও আমাদের সঙ্গেই আছে মিস্টার চ্যাটার্জি, একদম ভয় পাবেন না, ও আমাদের সঙ্গে আগে থেকেই ছিল, কিন্তু আপনাদের সামনে আসেনি, ওই আমাদের টিমের লিডার। এ কথা শুনে অবাক হয়ে যায় কর্ণ চ্যাটার্জি। শীতল হাসতে থাকে। শীতল বলতে থাকে, কি মিস্টার চ্যাটার্জি, বিশ্বাস হচ্ছে না যে ও এখানে কি করে এলো? ও তো এই দলের লিডার, কিন্তু ও সবসময় আড়ালে থেকেছে, ওকে কেউ কখনো দেখেনি, কিন্তু এবার হয়তো বা দেখবে। এরপরে দেখা যায় সেখানে ওয়েটার সেজে এসেছে পরশুরাম। পরশুরাম ওয়েটার সেজে এসে তটিনীকে দেখে অবাক হয়ে যায়। এরপরে তটিনীকে দেখে ফোন করে বাড়িতে। লাট্টুকে ফোন করলে লাট্টু বলতে থাকে, পা, একটু আগে তো মাম্মি ওয়াশরুমে ঢুকলো, কেন, কি হয়েছে? এরপরে দেখা যায় তখনই পরশুরাম ফোনটা কেটে দেয়। এদিকে দেখা যায় তটিনীর হাতে পেন ড্রাইভ তুলে দেয় কাহিনী। তটিনী পেন ড্রাইভ নিয়েই বলতে থাকে, আমাকে আমাকে বেরোতে হবে, আমার অনেক কাজ আছে। এরপরে দেখা যায় শীতল বলতে থাকে, বুঝতে পারলাম না, আপনি এখানে এসে কথা না বলে এভাবে হুটহাট করে বেরিয়ে যাচ্ছেন, তার মানেটা কি? পেন ড্রাইভটা নিলেন, পেন ড্রাইভটা তো আমরাও দেখবো, তাই না? বুঝে তো নিতে হবে, আমরাও তো এই দলেরই, তাই না? তাই তো সবটা আমাদেরও বুঝিয়ে দিতে হবে। তখনই তটিনী বলতে থাকে, সময় হলে সবটা জানতে পারবেন, এখন আমাকে যেতে হবে। ঠিক তখনই দেখা যায় তটিনীর নজরে পড়ে যায় পরশুরাম। তখনই ধুমটা দিয়ে পরশুরামকে ধরে নিয়ে এসে সবার সামনে পরশুরামকে শুট করে তটিনীকে এই রূপে দেখে পুরো অবাক হয়ে যায় পরশুরাম কোনোভাবেই নড়তে পারে না। পরশুরাম বারবার শুধু তটিনীর দিকে তাকিয়ে আছে আর বলছে, এটা কি করে সম্ভব? তটিনী এটা কি করে করতে পারে? তটিনী সত্যি সত্যি এখানে? আমি যে তটিনীর হাতে প্রাণ দিতে পেরেছি, এটাই অনেক। কিন্তু তটিনী এরকম একটা মাফিয়া টিমের সঙ্গে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। এটা দেখার আগে যদি আমার মৃত্যু হতো, তবে আমাকে এতটা কষ্ট পেতে হতো না, ততটা কষ্ট আমি এখন পাচ্ছি। এরপরে দেখা যায় তখনই সবাই মিলে হাসতে থাকে। তখনই দেখা যায় শীতল বলতে থাকে, পরশুরাম, তুমি এখানে এখানে এসেছো, এখানে আসা যে কত বড় ফাঁদ সেটা তোমার ধারণাও নেই। এখানে ঢুকতে পারে সবাই, নিজ ইচ্ছায় ঢুকতে পারে, কিন্তু এখান থেকে বেরোতে হলে শীতলের পারমিশন ছাড়া কেউ বেরোতে পারে না। তুমি এখানে ঢুকে মস্ত বড় বিপদ করে ফেলেছো। এবার তো তুমি আর কিছুতে এখান থেকে বেরোতে পারবে না। এবার তুমি বেঘরে এখানে প্রাণ দেবে। এবার আর তোমাকে কেউ এখান থেকে বাঁচাতে পারবে না। মনে হয় না তোমার টিম এখানে আছে, যদি থাকতো অবশ্যই এতক্ষণে ছুটে আসতো, কিন্তু তোমার টিম এখানে নেই, তার কারণে তোমাকে কেউ বাঁচাবে না। এখানে তুমি একা, এখানে পুরো একা, তোমাকে বাঁচানোর মতো কেউ নেই। তখনই পরশুরাম, সব কথা মনে হচ্ছে পরশুরামের কানে পৌঁছাচ্ছে না। পরশুরাম শুধুমাত্র তটিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, এটা কি করে সম্ভব? যাকে আমি এতটা ভালোবাসি, যে মহিলাটা আমাকে এত বছর হলো ভালোবেসে আসছে, যার সঙ্গে আমার এত সুখের সংসার, সে কি করে এভাবে আমাকে শুট করতে পারে? আদৌ কি তটিনী, নাকি এর মধ্যে কোনো রহস্য আছে? আমাকে জানতেই হবে। কিন্তু আমি এখন এখান থেকে উঠবো কি করে? আমি তো উঠতেই পারছি না। এরপরে দেখা যায় তখনই দেখা যায় শীতল বলতে থাকে, সরি জান, তোমাকে অনেক ভালোবেসেছিলাম, তোমার এভাবে কষ্ট পাওয়াটা দেখতে পাচ্ছি না, তাই চলে যাচ্ছি। এখানে থাকলে আমার প্রচন্ড কষ্ট হবে, আমি নিজেকে আটকে রাখতে পারবো না, তাই এখান থেকে আমি চলে যাচ্ছি। বাব্বার, তুমি যাবে? আমি এখান থেকে যাব। তখনই বাব্বার বলতে থাকে, হ্যাঁ, আমিও যাব, চলো। এরপরে দেখা যায় বাব্বার আর শীতল দুজনেই সেখান থেকে বেরিয়ে যায়। তখন একে একে সবাই বেরিয়ে গেলে কাহিনী ও তটিনী সেখানে থেকে যায়। তখনই কাহিনী তটিনীকে বলতে থাকে, আপনার কথা মতোই সমস্ত কাজ চলছে, একদম চিন্তা করবেন না, ঠিকঠাক ভাবে সবটা হবে। এভাবেই আমরা সবার মুখোশ খুলবো। এ কথা শুনে দেখা যায় পরশুরাম অবাক হয়ে যায়। পরশুরাম বলতে থাকে, তার মানে এরা কি বলছে? তটিনী আর কাহিনী কি পরিচিত? এরপরে কাহিনী বলতে থাকে, আপনি যেভাবে আমাকে বলেছিলেন আজকে যে লোকটার কারণে আমার এই দশা, তাকে তো আমি শাস্তি দিতামই, আর আপনি আমার পাশে দাঁড়িয়েছেন, আপনাকে তো হেল্প আমার করতেই হবে, তাই না? তখনই তটিনী বলতে থাকে, সরি গো, আমি এভাবে তোমাকে শুট না করলে পারতামই না। শুট না করলে ওদের বিশ্বাস অর্জন করাটা আমার জন্য সম্ভব হতো না। এরপরে দেখা যায় কাহিনী বলতে থাকে, আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, আমরা ওনাকে স্পেশালি ট্রিটমেন্ট দেব। ওনাকে এখান থেকে নিয়ে গিয়ে একদম নিরাপদ জায়গায় ট্রিটমেন্ট করা হবে, যেখানে কেউ ওনার খোঁজ পাবে না। তখনই তটিনী বলতে থাকে, একটু তাড়াতাড়ি করো না প্লিজ, এভাবে ওর ব্লিডিং হচ্ছে, সমস্যা হয়ে
হয়ে যাবে। এরপরে এরপরে দেখা যায় তটিনী বলতে থাকে আমার একটা কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি, আমি কিন্তু তোমার ভরসাতেই ওকে রেখে যাচ্ছি, তুমি প্লিজ ওকে হসপিটালাইজড করো, এরপরে এরপরে ওর চিকিৎসা শুরু করো। এই বলেই তটিনী সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে দেখা যায় জ্ঞান হারিয়ে যাওয়া অবস্থায় পরশুরাম পরশুরাম শুধুমাত্র তটিনীর দিকে তাকিয়ে ভাবছে সত্যি কি হয়ে গেল। এরপরে এরপরে দেখা যায় তখনই কাহিনী বলতে থাকে একটু একটু আস্তে আস্তে উঠার চেষ্টা করুন, আপনাকে আপনাকে যেতে হবে, হসপিটালে যেতে হবে, তা না হলে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এরপরে এরপরে দেখা যায় তখন শিবপ্রসাদকে তুলে নিয়ে চলে যায় কাহিনী। এরপরে এদিকে দেখা যায় মহিতোষ বাবু বলরামকে বলতে থাকে পরশুরাম কোথায়, পরশুরামের ফোনটাও পাওয়া যাচ্ছে না, আমি বুঝতে পারছি না এই ছেলেটা দায়িত্ব নিয়ে এভাবে কেন জ্ঞানহীনতার মতো কাজ করে, বারবার বারবার ওর এই ভুলটা আমার কোনোভাবে মেনে নিতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে এবার ওকে এটার জন্য একটা একটা শাস্তি দেওয়া দরকার, এটা তো আর নতুন নয়, এর আগেও এমন করে বানিয়েছে। এরপরে এরপরে দেখা যায় এবার ওকে একটা শাস্তি দিতেই হবে, তা না হলে কিছুতেই হবে না। তখনই বলরাম বলতে থাকে মনে হয় স্যার ও কোনো ক্রাইসিসের মধ্যে আছে, আমরা না হয় গিয়ে দেখে আসি ও কোনো ঝামেলায় আছে কিনা। তখনই স্যার বলতে থাকে ঠিক আছে, তোমরা তোমরা গিয়ে খোঁজ নিয়ে এসো, যদি কোনো সমস্যা হয় আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। তখনই দেখা যায় মায়া ও বলরাম বলতে থাকে ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। তখনই সৌরভ বলতে থাকে স্যার আমি আপনাকে বারবার বলেছিলাম আপনি এরকম করে ওকে এই দায়িত্বটা দিয়েন না, এই দায়িত্বটা আমাকে দেওয়া দরকার, কিন্তু আপনি আপনি আমার কথা না শুনে দায়িত্বটা ওকে দিয়ে দিলেন। এবার বুঝুন ঠেলা কাকে বলে। দেখুন না এখনো ফোনটা রিসিভ করছে না, কোথায় আছে কি করছে কেউ জানে না, এখনো ইনভেস্টিগেশন কোথায় সেটাও আমরা জানি না, আমাদের জানতেই হবে, আমাদের সবটা সবটা জানতে হবে, তা না হলে কি করে হবে। ওর কোনো দায়িত্বহীন নেই, তার কারণেই ও এভাবে এভাবে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে রয়ে গেছে। আমার মনে হচ্ছে স্যার ও কিন্তু তটিনীকে নিয়ে পালিয়েও যেতে পারে। তখনই বলরাম বলতে থাকে একদম চুপ কর, একটু একটু চুপ করা তোর জন্য খুব দরকার, আসলে আসলে ওর বাচ্চারা সবাই বাড়িতেই আছে, তাই ওকে ওকে কোনোভাবেই আমরা আমরা এভাবে ভুল বুঝতে পারি না, ও কোনোভাবে বাচ্চা রেখে যাবে না। তখন এই কথা শুনে দেখা যায় মহিতোষ বাবু বলতে থাকে আচ্ছা সৌরভ, তোমার পরশুরামের উপর এত রাগ কিসের, তুমি সব জিনিসে কেন পরশুরামকে দোষ দাও, আমি তো এটাই বুঝতে পারি না। তখন এই কথা শুনে দেখা যায় তখনই বলরাম ও মায়া বলতে থাকে আসলে স্যার ও চায় পরশুরামের জায়গা নিতে, কিন্তু পরশুরামের জায়গাটা এতটাও সহজ নয়, যদি সহজই হতো তবে স্যার সবাইকে ওই জায়গাতেই রাখতো, কিন্তু তুমি তুমি যে জায়গাটা পাওয়ার জন্য এতটা মরিয়া হয়ে উঠেছো, এটা কখনো কখনো হাতে নিয়ে ঘোরার জায়গা নয়, তুমি এই জায়গাটা কখনোই পাবে না, পরশুরামের মতো কেউ এই ডিপার্টমেন্টের জন্য লড়তে পারবে না। তখনই মহিতোষ বাবু বলতে থাকে আচ্ছা তুমি এই কারণে এমন কিছু করছো সৌরভ। তখনই সৌরভ বলতে থাকে না স্যার, আমি আমার ডিপার্টমেন্টের জন্য কাজ করছি, এতে আবার এসব কেন টেনে আনা হচ্ছে এটাই তো আমি বুঝতে পারছি না। তখনই স্যার বলতে থাকে আমি বুঝতে পেরেছি, আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তুমি কেন এসব কিছু করছো। ছি 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 সৌরভ, এভাবে এভাবে তুমি পরশুরামকে সরিয়ে দেওয়ার জন্য এত কিছু প্ল্যান করলে, এত নিচে নামতে পারলে তুমি। তখনই এ কথা শুনে দেখা যায় তখনই সৌরভ বলে ওঠে হ্যাঁ নিচে নেমেছি, অবশ্যই নিচে নেমেছি, আপনি আপনি সবসময় ওকে ওকে যে চোখে দেখেছেন আমাকে সবসময় নিচু চোখে দেখেছেন, যেটা আমি মেনে নিতে পারিনি। তখন এই কথা শুনে বলরাম বলতে থাকে আমরাও তো একই কাজ করি, কিন্তু আমরাও তো ওর জুনিয়র তাই না, ওকে তো আমরা সিনিয়র হিসেবেই মানে, তবে তবে তুই কেন মানতে পারছিস না বলতো। তখনই সৌরভ বলতে থাকে সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তোদেরকে এটা নিয়ে এতটা ভাবতে হবে না, তোরা নিজেরা নিজেদের জীবনে সেটেল হ, আমাকে নিয়ে তোদের আর চিন্তা করতে হবে না। তখনই মায়া বলতে থাকে প্লিজ বলরাম দা, ওর সঙ্গে এভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই, ওর সঙ্গে কথা বলে কেন সময় নষ্ট করছো বলো তো, কোনো সময় নষ্ট করার কোনো কারণ নেই, ওর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই।